আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। তো দেশের এই কন্ডিশনে আমাদের ম্যানেজমেন্টের ডিসিশন অনুযায়ী তোমাদেরকে গুগল ক্লাসরুমে ক্লাস নিতে হচ্ছে। সো এরই ফলপ্রসূতে আমরা গিয়ে আমি তোমাদের যে TRM2 কোর্সটা নিচ্ছিলাম এই সেমিস্টারে, এখানে ফাইনালে গিয়ে আমি অলরেডি কিছু লেকচার আপলোড দিয়ে দিয়েছি। লেকচার 4, 5, 6 এর মধ্যে লেকচার 4 প্রোটিন ফাইবার নিয়ে। প্রোটিন ফাইবার বিভিন্ন ধরনের প্রোটিন ফাইবার থাকে, যেগুলো আমরা ম্যানমেড ফাইবার নিয়ে পড়ছিলাম। ওকে, সো এর মধ্যে প্রোটিন ফাইবার আজকে আমরা যে এই লেকচারে দেখবো সেটা কি অলরেডি তোমরা হয়তো বা কয়েকজন দেখেছো, আমি যে তোমাদের স্টাডি করতে বলেছি। এর মধ্যে আছে ক্যাসেইন ফাইবার। ওকে, ক্যাসেইন ফাইবার আমরা দেখবো আজকে। মিল্ক ফাইবার, ওয়ান কাইন্ড অফ মিল্ক ফাইবার। তারপর আমরা সয়াবিন ফাইবার দেখবো। সয়া যে যে আসলে আমরা যেটাকে বলি যে সয়াবিন তেল, হ্যাঁ, ওই সিডস বা ওই বীজটা থেকে যে ফাইবারটা পাওয়া যায় এটা সয়াবিন ফাইবার। আচ্ছা, তো আমরা সয়াবিন ফাইবার এবং ক্যাসেইন ফাইবার এই দুইটা নিয়ে আজকে একটু মোটামুটি আলোচনা করব। আর আগে বলে রাখি যে আমাদের ইনশাল্লাহ এই লেকচারের উপর ক্লাস টেস্ট নিব আমরা। তো কীভাবে ক্লাস টেস্টটা একটা নির্দিষ্ট সময় থাকবে, 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট আমি টাইম নির্ধারণ করে দেবো, এবং কোন সময় আমি নিব এটা তোমাদেরকে আমি বলে দিব, টাইম সেট করে রাখবো। ওই সময় এসে সবার অবশ্যই পরীক্ষাটা দিতে হবে, এবং MCQ টাইপ প্রশ্ন হবে, 10 মার্কসের ক্লাস টেস্ট। ওকে, সো ক্লাস টেস্ট আমি কবে নিব এটা আমি তোমাদের পরে বলে দিব, বাট আগে আমরা লেকচার শেষ করি। ওকে, সো তোমরা এটা অনুযায়ী স্টাডি করবে, এবং আমি এটা আপলোড দিয়ে দিলে ইউটিউব থেকে তোমরা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যেহেতু নতুন যদি কোনো ভিডিওস আসে তাহলে তোমরা ওইটা পাবে, এই জন্য সাবস্ক্রাইব করে নেবে তোমরা। আচ্ছা, সো আমরা কথা না বাড়িয়ে লেকচার শুরু করছি। আমাদের লেকচার 4, দ্যাট ইজ প্রোটিন ফাইবার। প্রোটিন ফাইবারের মধ্যে প্রথমে আমরা যেটা দেখবো, ফার্স্টে বলে নিয়েছিলাম দুই ধরনের ফাইবার দেখবে, একটা সয়া প্রোটিন ফাইবার বা সয়াবিন ফাইবার, আর একটা গিয়ে তোমার ক্যাসেইন ফাইবার। সো এখানে কী লেখা আছে একটু দেখো, আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের, যে সয়া প্রোটিন fiber or SPF produced from regenerated soya glycine max soybean protein. That means আমরা কি এই সয়া প্রোটিন ফাইবারটা যেই আমি মনোমার থেকে পাই, সেটা ওয়ান কাইন্ড অফ অবশ্যই একটা প্রোটিন হবে, এবং যেটাকে বলা হয় সয়া গ্লাইসিন ম্যাক্স। ওকে, আচ্ছা, এখন কি এটা ওয়ান কাইন্ড অফ রিজেনারেটেড একটা প্রোটিন ফাইবার। আমরা যেমন লেকচার 3-তে পড়েছিলাম রেয়ন ইজ এ রিজেনারেটেড ফাইবার, ম্যানমেড ফাইবার, তাই না? কেন? কারণ আমরা যেই মনোমারটা থেকে আমি লাস্ট অফ অল ওই ম্যানমেড ফাইবারটা পাবো, আমি যদি বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস যোগ করে, বিভিন্ন কেমিক্যাল যোগ করে আবার ওই মনোমারটা, আগের মনোমারটা আমরা পেয়ে যাই, তাহলে সেটাকে আসলে আমরা রিজেনারেটেড ফাইবার আমরা বলি। একটা প্রশ্ন ছিল, মনে করে দেখো, যে ওয়াই রেয়ন ইজ কল্ড রিজেনারেটেড ফাইবার। আমরা বিক্রিয়া টিক্রিয়া লিখে মিড টাইমেও প্রশ্নটা এসেছিল। সো হেয়ার তোমার সয়া প্রোটিন ফাইবারটা গিয়ে এক ধরনের রিজেনারেটেড ফাইবার, যেটা আমরা কী থেকে পাই? সয়া গ্লাইসিন ম্যাক্স সয়াবিন প্রোটিন থেকে আমরা পাই, ইন কম্বিনেশন উইথ সিনথেটিক পলিমার। আচ্ছা, দেখো এখানে আমরা যেটা পাচ্ছি, সরি একটু ডিস্টার্বড হলো। আচ্ছা, এখানে যেটা হয়েছিল যে ইন কম্বিনেশন উইথ সিনথেটিক পলিমার, তাহলে অবশ্যই আমরা ম্যানমেড ফাইবার বানানোর জন্য কি বলেছিলাম, যে আমরা ম্যানমেড ফাইবার বানাতে হলে আমরা যে মনোমারটা থাকবে ওটার সাথে কোনো একটা পলিমারের, যে কোনো একটা পলিমার অথবা কেমিক্যালের আমরা কি করব, একটা কম্বিনেশন করব, তাহলে আমরা কি পাবো? ম্যানমেড ফাইবারটা পাবো। সো এখানে আমাদের সয়া গ্লাইসিন ম্যাক্স সয়াবিনের সাথে যেটা অ্যাড করতে হয় সেটা সিনথেটিক পলিমার, যেটাকে আমরা বলবো কি ওয়ান কাইন্ড অফ পলিভিনাইল অ্যালকোহল, PVA যেটাকে বলা হয়। সো এটা MCQর জন্য মনে রাখবা, যে সয়া গ্লাইসিন ম্যাক্স সয়াবিন এর সাথে যদি আমরা PVA অথবা পলিভিনাইল অ্যালকোহল যোগ করি, তাহলে আমরা কি পাবো? সয়া প্রোটিন ফাইবার পাবো বা SPF পাবো। আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা দেখো, সয়াবিন ফাইবার ইজ এ কাইন্ড অফ রিপ্রোডিউসেবল প্ল্যান্ট প্রোটিন ফাইবার উইচ ইউজেস দ্য রেসিডুয়াল কেক আফটার অয়েল ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য সয়াবিন। আচ্ছা, আমরা এখানে আমরা যখন প্রোডাকশন করব বা ক্যাসেইন ফাইবার বা সয়াবিন ফাইবার সব মোটামুটি একই, আমরা এখানে একটা রেসিডুয়াল কেক পাবো, মানে সয়াবিন ফাইবারটা পাওয়ার আগে এক ধরনের রেসিডুয়াল কেক মানে কি, রেসিডিউ মানে তোমার অবশিষ্টাংশ বা তলানি, যেটাকে বলা হয় অবশেষে আমরা যেটা পাই বিভিন্ন কেমিস্ট্রি ল্যাবে তোমরা দেখবে আমরা তলানি বা অবশিষ্টাংশ পাই, ওটাকে রেসিডিউ বলা হয়। আচ্ছা, সো সয়াবিন ফাইবারের ক্ষেত্রে আমরা রেসিডুয়াল কেক পাই কখন? যখন কি আফটার দ্য অয়েল ইজ এক্সট্রাক্টেড, মানে
সয়াবিন তো তেল আমরা জানি, তো ওই বীজ বা ওই সিডটা থেকে যে আমরা তেলটা পাই, সো ওই তেলটা সয়াবিন প্রোটিন ফাইবার থেকে আমরা যখন তেলটা এক্সট্রাক্ট করে সরাই ফেলি, রিমুভ করে ফেলি এক্সট্রাকশনের মাধ্যমে ফ্রম দ্য সয়াবিন, দেন কি হয়, একটা রেসিডিউয়াল একটা কেক পাওয়া যায়। ওকে, তাহলে ওই কেকটা কী করতে হবে, হুইচ ইউজেস দ্য রেসিডিউয়াল কেক after the oil is extracted from the soybean abstracts high polymer from soybean cake. সো এখানে যেটা করতে ওই যে পলিমারটা একটা হাই লেভেল বা হাই মাত্রায়, একটা নির্দিষ্ট লেভেলের মাত্রা থাকে, ওইখানে কী করতে হয়, অ্যাবস্ট্রাক্ট করতে হয়। দ্যাট মিনস আমার ওই রেসিডিউয়াল কেকটার সাথে এটা মিশ্রণ করতে হবে, মিক্সিং করতে হবে, অ্যান্ড প্রিপেয়ার্স এ প্রোটিন স্পিনিং সলিউশন অফ এ সার্টেন কনসেন্ট্রেশন। একটা নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ তৈরি করতে হবে কিসের মাধ্যমে, রেসিডিউয়াল যে কেকটা পাবো অয়েল এক্সট্রাকশনের পরে, এবং আমার যে পিভিএ যে পলিমারটা ছিল পলিভিনাইল অ্যালকোহল, এটা আমি একটা প্রিপারেশন করবো, একটা মিশ্রণ, এটা আমি সার্টেন একটা কনসেন্ট্রেশনে করবো, যেটা আমি পরে কী করবো, স্পিনিং করবো। স্পিনিং ওই যে আমরা মনে আছে ওয়েট স্পিনিং, ড্রাই স্পিনিং এবং মেল্ট স্পিনিং, তো ওই স্পিনিং প্রসেসে আমরা নিয়ে যাব। 3 নম্বর পয়েন্ট আমরা দেখি, আফটার অবটেইনিং দ্য স্পিনিং সলিউশন, আমি যখন স্পিনিং সলিউশনটা পেয়ে যাব, ওই যে তোমার সয়াবিনের কেকের এবং তোমার হচ্ছে ওই যে পলিমার পিভি পলিমার যখন পেয়ে যাব সলিউশনটা, এ ফিলামেন্ট বান্ডেল অফ এ সিঙ্গেল ফাইবার, ফিলামেন্ট বান্ডেল তো আমরা জানি, ফিলামেন্ট হচ্ছে মোটামুটি লং লেন্থের যে ফাইবারগুলো, অফ এ সিঙ্গেল একটা ফাইবার আমি পাবো কিসের, 0.9 থেকে 3 ডিটেক্স মানে ডেসিটেক্স, এটা একটা পরিমাপের একক, ডেসিটেক্স যখন এই পরিমাণ আমরা পাবো, ইজ স্পান উইথ দ্য ইউজ অফ দ্য ওয়েট মেথড স্পিনিং প্রসেস। তাহলে মনে রাখতে হবে সয়া প্রোটিন ফাইবার কিসের মাধ্যমে, কোন স্পিনিংয়ের মাধ্যমে আমরা ফাইবারটা পাই, ওয়েট স্পিনিংয়ের মাধ্যমে। আচ্ছা, নাম্বার 4 পয়েন্ট দেখো, দিস ফাইবার্স আর অলসো ফার্স্ট ম্যানুফ্যাকচার্ড ফাইবার্স ডেভেলপড বাই চায়না। সো চায়নাতে প্রথম এই সয়া প্রোটিন ফাইবার এটা হচ্ছে গিয়ে প্রডিউসিং হয়েছিল, ওকে, ম্যানুফ্যাকচারিং হয়েছিল প্রথম চায়নাতে। সো এই হচ্ছে মোটামুটি সয়া প্রোটিন ফাইবারের একটা সারসংক্ষেপ আমরা বুঝে নিলাম মোটামুটি। যার কারো যদি কোনো আশা রাখি কোনো ইনশাল্লাহ প্রবলেম থাকবে না, কারো যদি প্রবলেম থাকে তোমরা কমেন্টে আর কি কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, আমরা একটু সেকেন্ড স্লাইডে চলে যাচ্ছি। এগুলো তোমরা সবাই মোটামুটি জানো প্রপার্টিজ। আমরা যতগুলো চ্যাপ্টারই পড়বো, আমি ফার্স্টে বলে রেখেছিলাম যে আমরা প্রথমে হচ্ছে একটু মোটামুটি হিস্ট্রি পড়বো, তারপর ম্যানুফ্যাকচারিং প্রসেস পড়বো, আমরা প্রপার্টি পড়বো, কেমিক্যাল প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টি, এগুলো একটু দেখবো। তারপর হচ্ছে এই ম্যানুফ্যাকচারিং প্রসেস দেখবো, এন্ড ইউজ দেখবো। এই হচ্ছে আমাদের প্রত্যেকটা ফাইবার সম্পর্কে জানা যে টপিকগুলো। তাহলে প্রপার্টিগুলো আমরা একটু দেখে নিই। প্রথমে হচ্ছে ব্রেকিং স্ট্রেংথ। ব্রেকিং স্ট্রেংথ হচ্ছে আমরা জানি যে কতটুকু পর্যন্ত আসলে তারা ভেঙে যাওয়ার আগ পর্যন্ত কতটুকু তারা সহ্য করতে পারবে, ওই স্ট্রেংথ আর কি। তাদেরকে যদি কোনো ফোর্স দেওয়া হয়, কোনো ধরো মেকানিক্যাল বা অ্যাব্রেশনাল কোনো যদি তাদেরকে স্ট্রেসের মধ্যে নিয়ে যাওয়া হয়, তাহলে কতটুকু পর্যন্ত ভেঙে যাওয়ার আগ পর্যন্ত তারা স্ট্রেংথ ক্যারি করতে পারবে। সো ড্রাই পজিশনে হচ্ছে গিয়ে, ড্রাই অবস্থায় হচ্ছে গিয়ে দেখো 3.8 থেকে 4 পর্যন্ত, আর ওয়েট অবস্থা কম 2.5 থেকে 3 পর্যন্ত। ওয়েট অবস্থা একটু তাড়াতাড়ি ভেঙে যায় বা বেঁকে যায়, এই সম্ভাবনাটা বেশি। এমআর পার্সেন্ট, দ্যাট মিনস হচ্ছে ময়েশ্চার রিগেন পার্সেন্ট। একজন কোয়েশ্চেন করেছিল একজন আমাদের গুগল ক্লাসরুমে যে এমআর পার্সেন্টেজ কি, এটা ক্লাসেও অনেক সময় বলেছিলাম যে এমআর পার্সেন্ট হচ্ছে গিয়ে ময়েশ্চার রিগেন পার্সেন্ট। ময়েশ্চার রিগেন পার্সেন্টেজ অফ এ ফাইবার ইজ নোন। তোমার হচ্ছে ডেফিনেশনটা হচ্ছে গিয়ে যে তোমার ময়েশ্চার রিগেন পার্সেন্ট ডেফিনেশন হচ্ছে গিয়ে কোনো একটা ফাইবারের যেই ওভেন ড্রাই অবস্থায় যে ওয়েটটা থাকে, ওকে, ওভেন ড্রাই অবস্থায় যে পরিমাণ পানি থাকে, ওই পানিটার যে ওজন, পানি বা ময়েশ্চার বা জলীয় বাষ্প আমরা যাই বলি কেন, স্পেশালি এটা মেজার করে পানি দিয়ে। সো মনে রাখতে হবে কোনো একটা ফাইবারের ওভেন ড্রাই ওয়েট অবস্থায় যে পরিমাণ পানি থাকে ওই ফাইবারটার মধ্যে, ওই পানির যে ওজনটা ওইটা হচ্ছে পার্সেন্টেজ আকারে প্রকাশ করা হয়। এটা হচ্ছে গিয়ে ময়েশ্চার রিগেন। আর ময়েশ্চার কন্টেন্ট হচ্ছে গিয়ে টোটাল ওয়েট, কোনো ওভেন ড্রাই ওয়েট না। ওভেন ড্রাই ওয়েট মানে হচ্ছে কি আমরা যেটা বলছি যে ওভেনে বা যে কোনো ড্রায়ারের মাধ্যমে ড্রাই করার পর ওইটার মধ্যে যে পরিমাণ পানি একটু থেকে যায়, কিছু ক্ষেত্রে থেকে যায়, সেটার যে পার্সেন্টেজ সেটা হচ্ছে ময়েশ্চার রিগেন। বাট আমরা যদি ময়েশ্চার কন্টেন্ট বলি, এটা ফাইবার ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। ময়েশ্চার কন্টেন্ট যদি বলি তাহলে হচ্ছে কি টোটাল ওয়েট, ফাইবারের টোটাল ওয়েটের মধ্যে, তখন হচ্ছে কোনো ওভেন ড্রাই লাগবে না, তখন হচ্ছে ফাইবারের টোটাল ওয়েটের মধ্যে যে পরিমাণ পানি থাকবে ওইটা পার্সেন্টেজ আকারে যদি প্রকাশ করা হয় সেটাকে বলা হয় ময়েশ্চার কন্টেন্ট পার্সেন্টেজ, ওকে। আচ্ছা, তাহলে ময়েশ্চার রিগেন আমরা দেখি 8.6% সয়া প্রোটিন ফাইবারের। আচ্ছা, ইলংগেশনের ব্রেক হচ্ছে কতটুকু পরিমাণ লম্বা করা যায়, ইলংগেট করা যায় ভেঙে যাওয়ার আগ পর্যন্ত, এটা হচ্ছে 18 থেকে 20%। স্পেসিফিক গ্র্যাভিটি
এক এক ফাইবার এক এক রকম, যেই রকম একটা মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে এটা হচ্ছে আকর্ষণ, পৃথিবীর সব কিছু একটা মাধ্যাকর্ষণজনিত বলের মাধ্যমে আকর্ষণ করে, মানুষ থেকে শুরু করে সব কিছু। তো স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে কি 1.29 সয়া প্রোটিন ফাইবারের ক্ষেত্রে। আচ্ছা, ইফেক্ট অফ হিট, এখানে ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি একসাথে দেওয়া আছে। দেখো স্পেসিফিক গ্র্যাভিটি পর্যন্ত হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি, আর নিচে হিট, ইফেক্ট অফ হিট, ইফেক্ট অফ অ্যালকালি, ইফেক্ট অফ অ্যাসিড, এই সবগুলো হচ্ছে গিয়ে আমার কেমিক্যাল প্রপার্টি। কেমিক্যাল প্রপার্টির মধ্যে আমরা দেখি ইফেক্ট অফ হিট হচ্ছে 120 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এটা সহ্য করতে পারে। যে কোনো প্রসেস বা ম্যানুফ্যাকচারিংয়ে যদি আমরা বলি তাপমাত্রার প্রয়োজন হয় 120 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। ইয়েলো কালার আমরা একটু আগেও ছবি দেখেছি, এগুলো মোটামুটি হলুদ কালারে, সয়াবিন আমরা জানি আসলে কী কালার হয়। ইফেক্ট অফ অ্যালকালি হচ্ছে গিয়ে হাইলি রেজিস্ট্যান্স, অ্যালকালির উপর ওরা হাইলি রেজিস্ট্যান্স ক্ষমতা আছে এবং অ্যাসিডের উপরও হাইলি রেজিস্ট্যান্স ক্ষমতা আছে। আচ্ছা, অ্যাস্থেটিক প্রপার্টি, অ্যাস্থেটিক প্রপার্টি বলতে আমরা বুঝি যে আসলে দেখতে কীরকম, শুনতে কীরকম, স্মেলটা কীরকম, এগুলো হচ্ছে দিস আর দ্য অ্যাস্থেটিক প্রপার্টি। যে কোনো মানুষের ক্ষেত্রে বা ফাইবারের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে হোক, অ্যাস্থেটিক প্রপার্টি বলতে আমরা আসলে বুঝি আসলে জিনিসটা দেখতে কেমন, স্মেল কীরকম, আকার আকৃতি কীরকম, এই জিনিসগুলো আর কি, হ্যাঁ, অবয়ব, বাহ্যিক অবয়বগুলো কীরকম। সো অ্যাস্থেটিক প্রপার্টি বলতে আমরা দেখি সয়া প্রোটিন ফাইবারের ক্ষেত্রে ন্যাচারাল লাস্টার, ন্যাচারালি এটা একটা লাস্টার ফাইবার, মানে একটু সিল্কি টাইপের, একটু গ্লসি টাইপের একটা ফাইবার, অ্যান্ড স্মুথ সারফেস, পিছলা পিছলা একটা স্মুথ একটা সারফেস থাকে। আচ্ছা, সিল্কি একটা সারফেস। তারপর নাম্বার 2 হচ্ছে গুড ফিজিক্যাল অ্যান্ড ডাইং প্রপার্টি, ফিজিক্যাল এবং ডাইং প্রপার্টি ভালো। ব্রেথেবিলিটি অ্যান্ড কমফোর্ট, এটা ব্রেথেবিলিটি, এটা পড়লে এই ফাইবার দিয়ে যে আমরা এনডিউসে দেখবো কোন কোন ফ্যাব্রিক বানানো হয়, সো এই জিনিসগুলো দিয়ে যে ব্রেথেবিলিটি, দ্যাট মিনস হচ্ছে কি আমার এয়ারটা পাসিং সিস্টেমটা ভালো, এয়ার পাসিং সিস্টেমটা ভালো, অ্যান্ড কমফোর্ট। তারপর নাম্বার 4 হচ্ছে ফাইন অ্যাপিয়ারেন্স উইথ এক্সিলেন্ট ড্র্যাপেবিলিটি আর কি, ফাইন অ্যাপিয়ারেন্স, অনেক ভালো একটা অ্যাপিয়ারেন্স, আউটলুকটা খুব ভালো, উইথ এক্সিলেন্ট ড্র্যাপেবিলিটি মানে হচ্ছে আমি যদি ওইটা দিয়ে কোনো ফ্যাব্রিক বানাই বা কোনো গার্মেন্টস বানাই, ওইটা যদি আমি হ্যাঙ্গারে ঝুলাই, ওটা যে একটা নির্দিষ্ট পরিমাণ একটা, কখনো আমরা ড্র্যাপেবিলিটি বলতে আমরা বুঝি যে আসলে হ্যাঙ্গিং প্রপার্টি অফ দ্য ফ্যাব্রিক। দ্যাট মিনস তুমি যখন কোনো একটা নতুন কাপড় যদি হ্যাঙ্গারে ঝুলাও, দেখবো এটা খুব একদম আটসাট হয়ে ঝুলে আছে, বাট কিছুদিন, 1 বছর 1.5 বছর পর ধোয়ার পরে দেখবে কি এটা আস্তে আস্তে কুচকে, বা তোমার হচ্ছে কি হ্যাঙ্গারে আগের মতো ঝোলালে যেরকম একদম ফিট হয়ে থাকতো ওইরকম থাকে না। সো এই প্রপার্টিটা হচ্ছে তোমার ড্র্যাপেবিলিটি। সো সয়া প্রোটিন ফাইবারের ক্ষেত্রে এক্সিলেন্ট ড্র্যাপ প্রপার্টি থাকে। নাম্বার 4 পয়েন্ট হচ্ছে দ্য সয়াবিন প্রোটিন ফাইবার উইথ ইটস গুড অ্যাফিনিটি টু হিউম্যান স্কিন, তাহলে হিউম্যান স্কিনের প্রতি ওরা খুবই ভালো অ্যাফিনিটি আছে, মানে হচ্ছে কোপ আপ করে নিতে পারে। কন্টেন্টস সেভারাল অ্যামিনো অ্যাসিড অ্যান্ড হ্যাজ গুড হেলথ এফেক্ট, তাহলে সয়া প্রোটিন ফাইবারের মধ্যে ন্যাচারালি কী পাওয়া যায়, অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, যেটা আমার হচ্ছে গিয়ে হেলথের জন্য ভালো। আমরা মোটামুটি সয়া প্রোটিন ফাইবার দেখলাম, সয়া প্রোটিন ফাইবারের প্রপার্টি দেখলাম, আসলে কীভাবে বানায় দেখলাম, ওয়েট স্পিনিং প্রসেসের মাধ্যমে ডিটেলস বলা ছিল, জাস্ট নর্মালি আমরা কীভাবে বানাই এগুলো দেখেছি। ক্যাসেইন ফাইবার আমরা চলে আসি, এটা আমরা ডিটেলস একটু পড়বো। ক্যাসেইন ফাইবার, আজকের লেকচারটা মোটামুটি হচ্ছে তোমার অলরেডি 12 মিনিট হয়ে গিয়েছে। আমরা ছোটো চ্যাপ্টার একটা, দুইটা, মানে আমরা হচ্ছে সয়া প্রোটিন ফাইবার, মানে প্রোটিন ফাইবার আন্ডারে দুইটা ফাইবার দেখছি, একটা হচ্ছে সয়াবিন ফাইবার, একটা হচ্ছে ক্যাসেইন ফাইবার। ক্যাসেইন হচ্ছে গিয়ে, সো আমরা মোটামুটি আর 7-8 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেবো, 10 মিনিটের মধ্যে। আচ্ছা, সো মিল্ক ফাইবার, এটা ক্যাসেইন ফাইবারটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মিল্ক ফাইবার, মানে এটা হচ্ছে গিয়ে দুধ জাতীয় একটা ফাইবার, মিল্ক ফাইবারের জন্য বলা হয়। ইজ এ ব্লেন্ড অফ ক্যাসেইন প্রোটিন, ক্যাসেইন হচ্ছে গিয়ে একটা তোমার উপাদান, এটা ওয়ান কাইন্ড অফ একটা প্রোটিন, অ্যান্ড দ্য কেমিক্যাল অ্যাক্রাইলোনাইট্রাইল। আগেরটা যেমন আমরা কি সয়াবিনের সাথে, সয়া গ্লাইসিনের সাথে আমরা কি মিশিয়েছিলাম, পলিমারটা পিভিএ বা পলিভিনাইল অ্যালকোহল, মনে আছে একটু আগে পড়েছিলাম। সেরকমভাবে আমরা এখানে যেটা করব, ক্যাসেইন প্রোটিনের সাথে এই মনোমারটার সাথে আমরা কেমিক্যাল কি মিশাবো, অ্যাক্রাইলোনাইট্রাইল, ওকে, হুইচ ইজ ইউজ টু মেক দ্য কি অ্যাক্রাইলিক ফাইবার আছে না, এটা কিন্তু এক ধরনের ম্যানমেড ফাইবার। সো অ্যাক্রাইলিক ফাইবার বানানোর জন্য যে অ্যাক্রাইলোনাইট্রাইল ইউজ করি, ওই অ্যাক্রাইলোনাইট্রাইল যদি আমরা ক্যাসেইন প্রোটিনের সাথে ইউজ করি, ব্লেন্ড করি, একসাথে মিক্সিং করি, তাহলে আমরা কী পাবো, ক্যাসেইন ফাইবার পাবো। আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা দেখো, ইট ইজ মেড ইউজিং এ প্রসেস দ্যাট ইজ সিমিলার টু রেয়ন অর ভিসকাস, তাহলে রেয়ন অথবা ভিসকাস রেয়ন আসে না, তাহলে রেয়ন ফাইবার আমরা যেভাবে বানিয়েছিলাম, রেয়ন ফাইবার যেভাবে বানিয়েছিলাম সেভাবে ওই প্রসেসের মাধ্যমে আসলে ক্যাসেইন ফাইবার বানানো হয়। বাট বিকজ ইটস এ রিজেনারেটেড প্রোটিন ফাইবার অ্যান্ড নট এ রিজেনারেটেড সেলুলোজ ফাইবার, যদিও এটা এক ধরনের রিজেনারেটেড প্রোটিন ফাইবার বাট নট রিজেনারেটেড সেলুলোজিক ফাইবার। কেন, রেয়ন কিন্তু কী ছিল, পার্থক্য হচ্ছে দুইটার প্রসেসিং সেম, রেয়নের প্রসেসিং সেম এবং ক্যাসেইন ফাইবারের প্রসেসিং ম্যানুফ্যাকচারিং সেম, একই ধরনের স্পিনিং প্রসেস ইউজ করা, বাট রেয়নটা হচ্ছে রিজেনারেটেড সেলুলোজ ফাইবার ছিল, বাট এটা হচ্ছে রিজেনারেটেড প্রোটিন ফাইবার, নট রিজেনারেটেড সেলুলোজ ফাইবার।
প্রোটিন ফাইবার কিন্তু প্রোটিনের একটা উপাদান থাকবে, বাট সেলুলোজ ফাইবার হচ্ছে কি, ওই যে আমরা যে একটা স্টার্চ সেলুলোজ যেটাকে বলি, একটা গাছের বাকল বা একদম সাইডে একদম চামড়া থেকে যে একটা সেলুলোজিক একটা উপাদান পাওয়া যায়, যেটা হচ্ছে রেয়নের মধ্যে পাওয়া যায়। বাট এই ক্যাসেন ফাইবারে প্রোটিন ফাইবার পাওয়া যায়, রিজেনারেটেড প্রোটিন ফাইবার, দ্যাট মিনস প্রোটিনের উপস্থিতি আছে। সো এটাকে আমরা চাইলে রিজেনারেটেড সেলুলোজ ফাইবার বলতে পারবো না, এই জিনিসটা মনে রাখতে হবে। বাট দুইটার প্রসেসিং সেম। আচ্ছা, ইট রিয়েক্টস লাইক উল, 3 নম্বর পয়েন্টটা দেখো, এটা উলের মতো অনেকটা রিয়েক্ট করে, মানে ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি হচ্ছে অনেকটা উলের মতো, উল ফাইবারের মতো। তারপর হচ্ছে নাম্বার 4 দেখো, দ্যাট মিনস দ্যাট ইট ডাইজ লাইক উল, তাহলে ডাই করা হয় উলের মাধ্যমে। ইভেন স্মেলস লাইক উল ওয়েন বার্ন, যখন পোড়ানো হয় বার্নিং করা হয় তখন অনেকটা উলের মতো গন্ধ পাওয়া যায়, স্মেল পাওয়া যায়। লাস্ট পয়েন্টটা দেখো, উইদাউট মাইক্রোস্কোপিক ভিউ ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিফারেন্সিয়েট বিটুইন উল অ্যান্ড ক্যাসেন ফাইবার। সো মাইক্রোস্কোপিক মেশিন ছাড়া উল আর ক্যাসেন ফাইবারের মধ্যে পার্থক্যকরণ করা যায় না, দুইটা দেখতে প্রায় সেম। আচ্ছা, অল্টারনেট নেমস অফ ক্যাসেন ফাইবার, আমাদের প্রায় চ্যাপ্টারে আমরা দেখে থাকি যে অল্টারনেট নেম থাকে। অল্টারনেট নেমগুলো কী কী? বেলজিয়াম এবং ফ্রান্সে এটাকে বলে ল্যানিটাল, তারপর ব্রিটেনে বলা হয় ফাইব্রোলাইন, তারপর হচ্ছে ইটালিতে বলা হয় ম্যারিনোভা, পোল্যান্ডে বলা হয় উইপোলান, তারপর হচ্ছে কি আমেরিকাতে বলা হয় অ্যারালেক। ওকে, এইগুলো হচ্ছে ক্যাসেন ফাইবারের নামকরণ করা হয়েছে। আমাদের পরীক্ষাতে এসেছিলো, অনেকে অনেক উল্টাপাল্টা নাম লিখেছো, রেয়নের অল্টারনেটিভ নেম এসেছিলো। সো এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অল্টারনেটিভ নেমগুলো আমরা পড়বো। প্রোডাকশন প্রসিডিউর অফ ক্যাসেন ফাইবার। ওকে, আমরা তাহলে প্রোডাকশন প্রসিডিউর দেখিনি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার জন্য বড় প্রশ্ন। জানি না পরীক্ষা কখন আসলে হয়, ফাইনাল যদি হয়েও থাকে অনলাইনে, তাহলে আমরা লিখে, আমরা যেটা ডিসিশন নিয়েছি যে লিখে তোমরা যেটা করবা যে লিখে ছবি তুলে আমাকে পাঠাবা, কলমে লিখে ছবি তুলে আমার নির্দিষ্ট টপিকের স্যারদের, কোর্সের স্যারদেরকে পাঠিয়ে দিবা। এটা মোটামুটি ডিসিশন হয়েছে, বাট পরবর্তীতে জানানো হবে ফাইনালটা আসলে কীভাবে হবে, যদি আল্লাহ না করুক দেশের পরিস্থিতি অন্যরকম হয়। সো আমরা এখন চলে আসি লেকচারে। সো প্রোডাকশন প্রসিডিউর অফ ক্যাসেন ফাইবার, এটা অনেকটা ইয়ের মতো, তোমার ওই যে রেয়ন ফাইবারের মতো। আমরা একটু দেখি ক্যাসেন, প্রথম পয়েন্টটা দেখো, একটু এক সেকেন্ড। প্রথম পয়েন্টটা আমরা একটু দেখি যে ক্যাসেইন ইজ অবটেইন বাই দ্য অ্যাসিড ট্রিটমেন্ট অফ স্কিমড মিল্ক। ওকে, আচ্ছা, স্কিমড মিল্ক মানে হচ্ছে গিয়ে, এখানে আগে আমরা দেখি ক্যাসেইন কীভাবে অবটেইন করা হয়, বাই অ্যাসিড ট্রিটমেন্ট অফ স্কিম মিল্ক, দুধের সাথে অ্যাসিডের ট্রিটমেন্ট ঘটিয়ে তোমার কি পাওয়া যায়, তোমার ক্যাসেইন ফাইবার পাওয়া যায়। একটু আগে আমরা দেখেছিলাম যে এখানে তোমার অ্যাক্রাইলিক হিসেবে মিশানো হয় ক্যাসেইন ফাইবারের পাওয়ার জন্য। আর এখানে আমরা যেটা দেখব যে আমার স্কিমড মিল্কের সাথে অ্যাসিড ট্রিটমেন্ট দেওয়া হয়। কোন অ্যাসিড ট্রিটমেন্ট এটা আমরা একটু পরে দেখব, বাট আগে আমরা জেনে নিই স্কিমড মিল্ক বলতে আসলে আমরা কী বুঝি। স্কিমড মিল্ক হচ্ছে তোমার দুধের মধ্যে তো ফ্যাট থাকে, তাই না, চর্বি থাকে, দুধের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফ্যাট থাকে। যখন আমি দুধ থেকে ফ্যাটটা এক্সট্রাক্ট করে সরিয়ে ফেলবো, আমার এই ফাইবারটা বানানোর জন্য অবশ্যই দুধ থেকে ফ্যাট সরিয়ে ফেলতে হবে। যখন আমরা দুধ থেকে ফ্যাট সরিয়ে ফেলি, এক্সট্রাক্ট করে ফেলি, মাত্র 0.1% ফ্যাট থেকে যায়, তখন সেই দুধটাকে বা মিল্কটাকে বলা হয় স্কিমড মিল্ক। ক্লিয়ার? ওই যেই দুধ থেকে, ফ্যাটযুক্ত দুধ থেকে যখন আমরা পরিশোধনের মাধ্যমে ফ্যাট সরিয়ে ফেলে মাত্র 0.1% ফ্যাট বিদ্যমান থাকে, তখন সেই মিল্কটাকে আমরা বলি স্কিমড মিল্ক। স্কিমড মিল্কের সাথে আমরা কী করবো, অ্যাসিড ট্রিটমেন্ট করবো। সেকেন্ড পয়েন্ট দেখো, দ্য ক্যাসেইন কোগুলেটস অ্যাজ এ কার্ড। কোগুলেট মানে জমে যাওয়া, ঘনীভূত হওয়া। ক্যাসেইন কোগুলেটস অ্যাজ এ কার্ড মানে দই। দুধটা যখন আমরা ঘুটিয়ে ফেলি মিক্সিংয়ের মাধ্যমে, যখন ওই যে চামচ দিয়ে যখন আস্তে আস্তে দুধ নাড়তে থাকি বা ইয়ে করতে থাকি জাল দিয়ে, ঘন করে আমরা অনেকটা দইয়ের মতো হয়ে যায়, কার্ড হয়ে যায়, কোগুলেটস অ্যাজ এ কার্ড উইচ ইজ ওয়াশড। দেখো তখন হালকা একটু শক্ত একটা সলিডিফাই অবস্থা সৃষ্টি হয়, তখন এটা ওয়াশ করা হয়, অ্যান্ড দেন ড্রাইড, শুকানো হয়, অ্যান্ড দেন গ্রাউন্ড টু এ ফাইন পাউডার। তাহলে ওয়াশ করে এবং শুকানোর উপর আস্তে আস্তে কী করা হয়, ফিল্ট্রেশনের মাধ্যমে একটা ফাইন একটা দই, যে গুঁড়া দুধ আছে না, ওরকম পাউডারের মতো করা হয়। নাম্বার 3 পয়েন্ট দেখো, ক্যাসেইন ইজ ব্লেন্ডেড টু মিনিমাইজ দ্য ইফেক্ট অফ ভেরিয়েশন ইন কোয়ালিটি। কোয়ালিটি যাতে ভেরিয়েশন না হয়, এটা মিনিমাইজ করার জন্য ক্যাসেইনের এই উপাদানটা তখন ব্লেন্ডিং করা হয়, ওই যে ফিল্ট্রেশনের মাধ্যমে ব্লেন্ডিং করা হয় পাউডারটা, অ্যান্ড ইট ইজ দেন ডিজলভড ইন সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। এখন হচ্ছে অ্যাসিড ট্রিটমেন্ট শুরু হচ্ছে, যে তোমার কী করা হচ্ছে, সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশনে এটা ডিজলভ করা হবে, এই ইয়েটা তোমার ব্লেন্ডিং মিক্সচারটা। আচ্ছা, 4 নম্বর পয়েন্টটা দেখো, দ্য সলিউশন ইজ অ্যালাউড টু রাইপেন
রাইপেন মানে পাকানো, তাহলে এই সলিউশনটা পাকানোর জন্য আনটিল ইট রিচেস টু এ সুইটেবল ভিসকোসিটি। ভিসকোসিটি মানে কি একটা ঠিক একটা স্টিকি অবস্থা, আঠালো একটা অবস্থা, যতক্ষণ না পর্যন্ত এটা একটা আঠালো অবস্থায় চলে যায় তখন এটাকে পাকানো হয় সময় নিয়ে। অ্যান্ড ইজ দেন ফিল্ট্রেটেড অ্যান্ড ডিএয়ারেটেড, তখন এটা কী করা হয়, আবার ফিল্ট্রেশন করা হয় যাতে ময়লা থাকে বা ডাস্ট থাকে এগুলো যাতে হয়ে যায় এবং একটা সুন্দর একটা দ্রবণ তৈরি হয়, এই জন্য ফিল্ট্রেশন করা এবং ডিএয়ারেটেড করা হয়। যে এই প্রসেসটার মধ্যে কিন্তু এই দ্রবণটার মধ্যে কিন্তু অনেক কী হয়, অনেক তোমার হচ্ছে বাতাস ঢুকে যায়। যেমন আমরা যখন রুটির যে আটা গুলাই, হ্যাঁ আটা গুলাই যখন আমরা হাত দিয়ে করি তখন ভিতর থেকে কিন্তু বাতাসটা আমরা সরাই ফেলি, তাই না, এরকম হাত দিয়ে চেপে। সো এখানে যেটা করতে হবে ডিএয়ার মেশিনের মাধ্যমে ডিএয়ারেটেড করা, যাতে ভিতরের এই পাফড যে এয়ারগুলা যাতে সরে যায়, তা না হলে আমরা কিন্তু ঠিকভাবে স্পিনিং করতে পারবো না, এই জন্য ডিএয়ারেটেড করা হয়। তারপর লাস্ট পয়েন্টটা দেখো, আফটার দ্যাট দ্য স্পিনিং সলিউশন ইজ ওয়েট স্পান, তাহলে এটাও আমরা কী করা, ওয়েট স্পিনিং করা হয়। ওয়েট স্পান বাই এক্সট্রুশন থ্রু স্পিনারে, তাহলে এক্সট্রুশন মানে কি বলেছিলাম, যে স্পিনারের মধ্যে দিয়ে যখন এক্সট্রাক্ট করে চলে আসে একদম পুরা একদম চাপ খেয়ে যখন একদম নুডলসের মতো সুন্দরভাবে চলে আসে ছোটো ছোটো সরুভাবে ফিলামেন্ট আকারে, আমরা একটু বড় ছবি দেখবো। আচ্ছা, তো এক্সট্রুশন থ্রু স্পিনারে ইনটু স্পিনিং বাথ অ্যান্ড কন্টেইনিং সালফিউরিক অ্যাসিড, তো এখানে একটা অ্যাসিডিক সলিউশন দেওয়া আছে, যেটা ফার্স্টে বলেছিলাম যে অ্যাসিড ট্রিটমেন্ট দেওয়া হয়, তাহলে স্পিনিং যে বাথটা আমরা এঁকেছিলাম মিড টার্মে ওইখানেও আমরা জানি। তো ওইখানে সালফিউরিক অ্যাসিড থাকবে, তারপর কী কী থাকবে, ফর্মালডিহাইড থাকবে, গ্লুকোজ থাকবে এবং ওয়াটার থাকবে। তাহলে কী কী থাকবে ওই বাথের মধ্যে, সালফিউরিক অ্যাসিড থাকবে, ফর্মালডিহাইড থাকবে, গ্লুকোজ থাকবে এবং ওয়াটারের মিশ্রণ থাকবে, ওইটার মধ্যে আমরা এই ক্যাসাইনের দ্রবণটা দিব। দিস প্রসেস ইজ সিমিলার টু ভিসকাস রেয়ন, তো ফার্স্টে বলেছিলাম যে এটা পুরাটাই ভিসকাস রেয়নের মতো প্রসেসিংটা। এই যে এখানে আমাদের ফ্লো চার্টগুলো দেওয়া আছে, এই যে এখানে দেখো তোমার একদম ডান সাইডে উপরে দেখো দেওয়া আছে কীভাবে এই যে স্পিনারেটের মধ্যে দিয়ে নুডলস আকারে এই যে ফিলামেন্টগুলো চলে আসছে, আর এই মাঝখানে যে দ্রবণটা দেওয়া আছে তারপর ক্যাসিনের দ্রবণ ফাইন পাউডার, যেটা পাউডার আকারে দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা যদি ফ্লো চার্টটা দেখি, প্রথমে হচ্ছে র ম্যাটেরিয়াল বানানো, র ম্যাটেরিয়াল আমি ক্যাসিনটা পেলাম, তারপর হচ্ছে মিক্সিং করব, এটা হচ্ছে মিক্সিংয়ের পর আমি ফিল্ট্রেশন করব, এটা আমরা এখানে যে আগের স্লাইডেই বলেছিলাম, ফার্স্ট হচ্ছে মিক্সিং স্কিম মিলটা মিক্স করব, আমি অ্যাসিড ইয়ের মাধ্যমে ওয়াশ করব, তারপর হচ্ছে ফাইন পাউডার বানাবো, ফাইন পাউডার বানানোর পর সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে মিক্সিং করব, এরপর হচ্ছে তোমার হচ্ছে ফিল্ট্রেশন করব, মিক্সিংয়ের পর ফিল্ট্রেশনের পর কি আছে দেখো, ডিএয়ারেশন মানে এয়ারটা বের করে দিব, তারপর হচ্ছে ওয়েট স্পিনিং করব, ওয়েট স্পিনিংয়ের পর যখন বের হয়ে আসবে তখন ফাইবারটা, তখন হচ্ছে কাটিং করব, কাটিং নির্দিষ্ট পরিমাণ লেন্থে কাটিং করব, তারপর হচ্ছে হার্ডেনিং করব, দ্যাট মিনস হচ্ছে একটু আসলে শুকিয়ে এটা শক্ত করব, সলিডিফাই করব, তারপর ওয়াশিং করব যদি কোনো ডাস্ট এগুলো থাকে, ওয়াশিং করার পর তারপর আবার শুকাবো, যেহেতু এটা একটু ভেজা থাকবে ড্রাইংয়ের মাধ্যমে, এবং লাস্টে কী করবো, বেলিং করবো। বেলিং মানে হচ্ছে যে কটনের যেরকম কটন বেল আকারে যখন আমরা হচ্ছে গ্যালনে ভর্তি করা হয়, এটা হচ্ছে বেলিং করা হয়। সো আমরা ছবিটা যদি দেখি, এই যে দেখো একদম পুরো উপরে বাম সাইডে দেখো, উপরে বাম সাইডে ক্যাসিনের গুঁড়াটা, তারপর এখানে NaOH মিশানো হয়েছে, ওকে, NaOH প্লাস H2O, এই যে তোমরা যদি দেখো এই যে এখানে NaOH প্লাস H2 মিক্সিং করা হয়েছে, এখান থেকে গিয়েছে হচ্ছে তোমার ফিল্ট্রেশন সিস্টেমের মাধ্যমে, এখান থেকে তোমার হচ্ছে ফিল্ট্রেশনে গেল, ফিল্ট্রেশন করার পর তার হচ্ছে ডিএয়ারেশন, এই যে ভ্যাকুয়াম আছে এখানে ডিএয়ারেশন করা হবে, ডিএয়ারেশনের পর আমরা চলে যাব হচ্ছে কি ডাইরেক্ট কোথায়, স্পিনিং প্রসেসে চলে যাব। স্পিনিংয়ের পরে হচ্ছে কি যে হাইড্রোজেন সালফাইড থাকবে, ফাইবারটা এখানে যাচ্ছে তোমার হচ্ছে হুইলের মাধ্যমে যাওয়ার পরে তারপর এখানে কাটিং করব মেশিনের মাধ্যমে, কাটিংয়ের পর হার্ডেনিং করব, হার্ডেনিংয়ের পর ওয়াশিং করব, ওয়াশিংয়ের পর লাস্টে হচ্ছে শুকাবো ড্রায়ার মেশিনের মাধ্যমে, এবং লাস্টে এই যে এটা হচ্ছে বেলিং, ওকে, এই যে বেলিং করব। সো এখানে আমি দেখিয়ে দিলাম মাউসপ্যাডের মাধ্যমে যে কীভাবে তোমাদের এই প্রসেসটা আছে। তো এক্সামে যদি আসে তাহলে হচ্ছে আমরা এই ছবিটা অনেক কঠিন, আমরা যেটা করব যে এই যে প্রোডাকশন প্রসিডিউরটা এই যে এভাবে লিখবো, প্রোডাকশন প্রসিডিউরটা ক্যাসেন ফাইবারে লেখার পরে আমরা এই ফ্লো চার্টটা দিয়ে দিব, ওকে, ছবি লাগবে না, ওকে, ছবি লাগবে না, ফ্লো চার্টটা দিয়ে দিব। এখন আমরা প্রায় এই চ্যাপ্টারের লাস্টের দিকে চলে আসছি, আমরা একটু দেখে নিই যে ফিজিক্যাল প্রপার্টিস অফ ক্যাসেন ফাইবার, ওকে। জাস্ট আমি এক ধাঁচে বলে যাচ্ছি যে লেন্থ হচ্ছে 38 মিলিমিটার পর এটা কাটা হয়, কেটে ফিলামেন্ট ফাইবার তৈরি করে। তারপর হচ্ছে ফাইনেসটা হচ্ছে পুরুত্বটা হচ্ছে 1.52 ডেসিটেক্স। তারপর টেনসাইল স্ট্রেন্থ যতটুকু পরিমাণ পর্যন্ত তোমার এখানে ওরা হচ্ছে ক্যারি করতে পারে, টেনসাইল স্ট্রেন্থটা আমরা কী সংজ্ঞা জানি, CN/Dtex হচ্ছে 2.8 ড্রাই কন্ডিশন আর 2.4 হচ্ছে ওয়েট কন্ডিশনে। ইলংগেশনের ব্রেক হচ্ছে গিয়ে 25 থেকে 35% ড্রাই, আর ওয়েট হচ্ছে 28 থেকে 8%। ময়েশ্চার রিগেন অলরেডি এটা নিয়ে আলোচনা করছি, এটা হচ্ছে 5 থেকে 8%। তারপর হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1.22, আর 1.22 হচ্ছে গিয়ে তোমার ক্যাসেন ফাইবারের স্পেসিফিক গ্র্যাভিটি।
আচ্ছা, কেমিক্যাল প্রপার্টিজ যদি আমরা দেখি, কেমিক্যাল প্রপার্টি হচ্ছে অ্যাসিডের প্রতি ওদের ইফেক্টটা কীরকম। ক্যাসেন ইজ স্টেবল টু অ্যাসিড অফ মডারেট স্ট্রেংথ আন্ডার নর্মাল কন্ডিশন। নর্মাল কন্ডিশনে তোমার মডারেট স্ট্রেংথের, একদম হাই স্ট্রেংথের না, মডারেট স্ট্রেংথের অ্যাসিডের উপর ওরা মোটামুটি স্টেবল থাকে, সমস্যা হয় না। অ্যালকালির উপর হচ্ছে ক্যাসেন ইজ সেন্সিটিভ টু অ্যালকালি, অ্যালকালি সহ্য করতে পারে না ক্যাসেন ফাইবার, সেন্সিটিভ। তারপর ইফেক্ট টু অর্গানিক সলভেন্ট, অর্গানিক সলভেন্টের ক্ষেত্রে ড্রাই ক্লিনিং সলভেন্টস ডু নট কজ ড্যামেজ। যদি তুমি কোনো ড্রাই ক্লিনিং সলভেন্ট ইউজ করো সেই ক্ষেত্রে ড্যামেজ হয় না, বাট ওয়েট ক্লিনিং যদি হয় তাহলে একটু ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। দিস আর দ্য কেমিক্যাল প্রপার্টি আর ফিজিক্যাল প্রপার্টি অফ ক্যাসেন ফাইবার। আচ্ছা, তারপর আরও কিছু আছে। তারপর ইনসেক্টের ক্ষেত্রে কীভাবে হয় যে আমরা দেখি ইফেক্ট করে, যে ক্যাসেন ফাইবার ইজ নট অ্যাটাক বাই মথ গ্রাফস টু দ্য সেম ডিগ্রি অ্যাজ ওল। মথ হচ্ছে ছোটো ছোটো পোকা, এগুলো বড় বড় একটু পাখা থাকে, ওকে। সো উল যেরকম মথ গ্রাফস দ্বারা তেমন একটা অ্যাটাক হয় না, ক্যাসেন ফাইবারও এরকম অ্যাটাক হয় না, হালকা হলেও হালকা পাতলা হয়, তেমন একটা হয় না। মাইক্রো অর্গানিজম বলতে আমরা বুঝি যেটা ক্যাসেন ফাইবার আর অ্যাটাকড বাই মিলডিউ। মিলডিউ হচ্ছে অনেকটা হচ্ছে তোমার ফাঙ্গাস টাইপের, ওই যে পুরোনো স্যাঁতস্যাঁতে দেওয়ালে যেরকম সবুজ সবুজ ফাঙ্গাল টাইপের যেগুলো এখন বলে, এগুলো বলে মিলডিউ, ওকে। তো পার্টিকুলারলি ওয়েন ময়েশ্চার কন্ডিশনে ক্যাসেন ফাইবার এরকম মিলডিউ দ্বারা আক্রান্ত হয়ে থাকে। তারপর পরেরটা দেখি, ক্যাসেন ফাইবার প্রোভাইড গুড থার্মাল ইনসুলেশন। থার্মাল ইনসুলেশনটা ভালো, একটু এক সেকেন্ড। ক্যাসেন ফাইবারের থার্মাল ইনসুলেশনটা ভালো, দ্যাট মিনস এয়ার ফিল্ট্রেশন ভালো, এয়ারটা ভালো মতো পাস হয়, আসলে ভিতরে ঢুকলে আবার বাইরে ভালো মতো যেতে পারে। সো এটা ফ্লেক্সিবল এবং কমফোর্টেবল, থার্মাল ইনসুলেশন যার যত ভালো। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে দে আর রেজিলিয়েন্ট লাইক উইল, উলের মতো রেজিলিয়েন্সি প্রপার্টিটা অনেক ভালো। রেজিলিয়েন্সি মানে কি, এটা আমরা আগে আলোচনা করেছি। তারপরে এন্ডিউস বলতে আমরা জানি কি কোথায় কোথায় ইউজ করা হয়, নিট ফ্যাব্রিক, ওভেন ফ্যাব্রিক, আন্ডার গার্মেন্টস, বেবি ওয়্যার, স্কার্ট, সব ক্ষেত্রেই এই ক্যাসেন ফাইবার ইউজ করা হয়, যেহেতু এটা অনেকটা কটনের মতো অনেক কমফোর্টেবল, অনেকটা সফট, শাইনি টাইপ, লাস্ট্রাস টাইপের একটা ফ্যাব্রিক। সো বিভিন্ন ক্ষেত্রে এটা ইউজ করা যায়। সো আজকে আমাদের হচ্ছে টপিক এতটুকু পর্যন্তই ছিল আমাদের এই চ্যাপ্টারটা। সো আশা রাখি তোমরা স্টাডি করবে, কোনো সমস্যা হলে কমেন্টে জানাবে, আমি এটা আপলোড দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ, এবং নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। এর মধ্যে সবাই ভালো থাকবে আল্লাহর রহমতে। আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ।